আপনাদের ভোটটা কি নিল, কি হিসাবে নিয়েছিল, আর কি বেরোলো এখন? কে কাকে বিয়ে করবে, কোন কাস্টে করবে, দেশের আইনে আছে, ওটা তো আমি বিতর্কে যাচ্ছি না। কে কোন কাস্টে বিয়ে করবে না করবে, কার কার ভালো লাগবে, কে কাকে ভালোবাসবে, কে কাকে এ করবে, সেটা তার নিজস্ব রাইটের মধ্যে পড়ে। আমি সেই বিষয়ে বিতর্কে যাব না। কিন্তু একটা জিনিস আমি বলে রাখবো, একটু খোঁজ নিয়ে দেখতে পারেন, বিয়ের ডেটটা কিন্তু ভোটের আগে ছিল। কি বলছি বুঝতে পেরেছেন? বিয়ের ডেটটা কিন্তু ভোটের আগে ছিল। তৃণমূলের কোন এক বড় নেতা বা নেত্রী ওকে বুঝিয়েছে, তুই বিয়ের আগে, ভোটের আগে যদি বিয়েটা করে নিস তাহলে হেরে যেতে পারিস, আগে ভোটটা পার কর তারপরে বিয়েটা করবি। মানে কেমন বোকা বানানো হচ্ছে বুঝতে পেরেছেন তো? আমার কাছে যতটুকু খবর আছে, তো ভোটটা নেওয়ার পরে বোকা বানাবে। যাক, সে কবে বিয়ে করবে তারও ব্যাপার, সে নিয়ে আমি বিতর্কে যাচ্ছি না। কিন্তু প্রশ্ন আমার এখানে, আপনারা কাকে ভোট দিয়ে বিধান পার্লামেন্টে পাঠালেন? রেকর্ডটাই ভোট দিলেন তো, আপনারা দিয়েছেন তো, সিএ এর হাত থেকে বাঁচতে হবে সেই জন্য ভোটটা দিয়েছিলেন, তাই তো নাকি ভাই? আর তাছাড়া কোনো তো অপশন নাই। যখন সিএ নিয়ে ভোটাভুটি হচ্ছিল, যখন ওইটাই নিয়ে ডিবেট হচ্ছিল, আপনার এমপি তখন কটা কথা বলেছে এটা আপনাদের জানা দরকার তো। যখন ভোটাভুটি হচ্ছিল আপনার এমপি সিএ এর বিরুদ্ধে ভোট দিয়েছে তো? কি মনে হয় দিয়েছে? খোঁজ নিয়ে দেখুন, ভোটদান থেকে বিরত ছিল, অর্থাৎ বিজেপিকে বকলমে সহযোগিতা করেছে। তো আগামী দিন যেটা আসতে চলেছে, আবার এই ধরনের ইস্যু তৈরি করবে বিজেপি আর তৃণমূল। বিজেপি ভালো করে জানে স্বপ্নেও বসিরহাট সিট ওরা জিততে পারবে না। এখান থেকে যদি আইএসএফ এবারে বেরিয়ে যায়, আমরা তো এখানে প্রার্থী দেব। বিজেপি ভালো করে জানে এখানে বিজেপির কেউ জিততে পারবে না। আইএসএফ এখানে দাঁড়ালে আইএসএফ জিতে যাবে। দেখবেন আগামী নির্বাচনে ওই ধরনের ন্যারেটিভ তৈরি করবে তৃণমূল আর বিজেপি। তৃণমূল সব সময় চাইবে দিল্লির বিজেপি শক্তিশালী থাকুক, আর দিল্লির বিজেপি সব সময় চাইবে পশ্চিম বাংলার তৃণমূলও সুরক্ষিত থাকুক। তাই আমি আপনাদের বলবো, ওরা ন্যারেটিভ তৈরি করবে নাকি বিজেপিকে হারাতে তৃণমূল একাই পারবে? যদি সত্যিকারের অর্থে বিজেপিকে হারাতে তৃণমূল একাই পারত, তাহলে 3টে এমএলএ সিট থেকে 77টা সিটে বিজেপি পৌঁছাতো না। তৃণমূল চাইছে বিজেপি এখানে ঠিকঠাক থাকুক, কারণ বিজেপির ভয় দেখিয়ে একটা হেভি অংশের 30% যে ভোট আছে, 27 থেকে 30% ভোট নিজের কম পকেটের মধ্যে ভরে রাখতে পারবো। আর বিজেপি না থাকলে এই ভোটকে সিএ এর ভয় দেখিয়েও আটকে রাখতে পারবে না। সেই জন্য সুকৌশলে বিজেপি আর তৃণমূল আমাদেরকে বোকা বানাচ্ছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, 2021-এ বুঝতে পেরেছেন কি নাটক করেছিল আমাদের সাথে? 2021 নির্বাচন আসলো, সিএ এর কথা অনেক উঠলো, নির্বাচন শেষ, সিএ এর কথা সবাই ভুলে গেল। 2024 নির্বাচন আসছে, অমিত শাহজি 23-এর শেষের দিকে কলকাতায় এসে কি বললেন, হাম সিএ কারকে রাখেঙ্গে, মানে সিএ হবেই হবে। 2019 সালে ঠিক যেভাবে বলেছিল সিএ হবে, 2024-এও একই ভাবে বলছে সিএ হবে। আমি একটা কথা আপনাদের বলে যাই, অমিত শাহজি কেন, প্রধানমন্ত্রীও সিএ করতে পারবে না। সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকীদের মতো যারা কেস করে রেখেছে, আগে আমাদের ওখানে কেসের রায় হোক, তারপরে সিএ নিয়ে ভাববে। তাই বন্ধুগণ, ভয় পাওয়ার কোনো জায়গা নাই। আমি আপনাদের কাছে অনুরোধ করব, পার্লামেন্টে এমন লোককে পাঠান যে মানুষের কথা বলবে। কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারী, এদিকে দার্জিলিং থেকে শুরু করে সাগর পর্যন্ত মানুষ আজকে বঞ্চিত হচ্ছে। জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে মানুষ বঞ্চিত হচ্ছে, আর আমাদেরকে জাতের খেলায় মাতিয়ে রেখেছে। আপনারা জানেন, আপনাদেরকে আমি আরেকবার জানিয়ে দিতে চাই, ক্ষুধার সূচকে ভারতবর্ষ পাকিস্তানের থেকেও পিছিয়ে গিয়েছে। ভারতবর্ষের ক্ষুধার অর্থাৎ ক্ষুধার্তের সংখ্যা এত বেড়ে গিয়েছে। একটা উদাহরণের জন্য বলছি, আমি 100 জন যদি ক্ষুধার্ত থাকে, ভুখা থাকে, পার্সেন্টেজে কিন্তু 80 জন আমার হিন্দু সমাজের ভাই ক্ষুধার্ত আছে। তাদের জন্য আমাদেরকে লড়াই করতে হবে। তাই বলবো, আগামী 2024 নির্বাচন আসছে, বসিরহাট থেকে আমরা এমন জনকে,
এমন এক প্রার্থীকে জিতিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠাবো যে মানুষের কথা বলবে, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে। একদিকে যেমন ওয়াক্ফ প্রপার্টি নিয়ে কথা বলবে, দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলবে, জলজমি জঙ্গলের যে আদিবাসীদের স্বাভাবিক অধিকার সেই নিয়ে অধিকারের কথা বলবে, এক কথাই মানুষের অধিকার নিয়ে কথা বলবে। তাকে আমরা আগামী 2024 নির্বাচনে আইএসএফ এর পক্ষ থেকে জিতিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠাবো। কি আশা করতে পারি তো নাকি ভাই? আশা করতে পারি তো? এতদিন তো অনেককে বিশ্বাস করলেন, 2019-এ সিএ এর হাত থেকে বাঁচার জন্য যাকে ভোট দিলেন, যখন সিএ আপনারকে ভয় দেখানোর জন্য যে সিএ আনা হয়েছে এর বিপক্ষে ভোট দেওয়ার জন্য যাকে পাঠালেন সেই ভোটটা দিল না। মমতা ব্যানার্জি তাকে কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশনও নিলেন না। তাই বন্ধুগণ, তো আগামী 2024 আসছে, যে আমরা অনেকে ভাবি রক্তদান করলে নাকি প্রাণ অন্যের বাঁচে, অনেক কথা বলি, কিন্তু মেডিকেল সায়েন্স বলছে কোনো পুরুষ যদি 90 দিন ছাড়া, কোনো মহিলা যদি 120 দিন ছাড়া রক্তদান করে, তার অনেক বড় বড় রোগ থেকেও সে মুক্তি পেতে পারে। যাক, সে বিষয়ে বলবো। সাথে সাথে বিশ্বজিৎ দা বললেন যে ইতিহাসের পাতা থেকে বাঙালি বীর যারা ছিলেন, যারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করেছিলেন, কেউ নিজের জীবনকে উৎসর্গ করেছে, কারো আত্মত্যাগ, আবার কারো আত্মবলিদানের ফলে আমরা দেশ পেয়েছি, সংবিধান পেয়েছি। কিন্তু দুঃখের বিষয়, যারা আন্দোলন করলেন, যে সময় কোনো ইন্টারনেট ছিল না, যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না, ফোনেরও এত ছিল না, সেই সময়ে হাফেজ মির নিসার আলী প্রায় 80,000 কৃষককে একত্রিত করে জমিদার তথা যারা শোষণ করত কৃষকদেরকে, এই ব্রিটিশদের সহযোগিতা নিয়ে যারা কৃষকদের উপরে দমন পীড়ন করত, অত্যাচার করত, তাদের বিরুদ্ধে সেই ডেটে 80,000-এর কাছাকাছি কৃষকদেরকে নিয়ে বিদ্রোহ করেছিলেন, আন্দোলন করেছিলেন জমিদার তথা ব্রিটিশদের বিরুদ্ধে। ব্রিটিশদের অত্যাধুনিক অস্ত্র শস্ত্রের কাছে পরাজয় স্বীকার করেছে, শহীদ হয়েছেন দেশের জন্য। কিন্তু দুঃখের বিষয়, ক্রমশ ইতিহাসের পাতা থেকে মীর নিসার আলীকে ছেটে দেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন রাজ্যের বিভিন্ন স্টেশনের নাম বিভিন্ন মনীষীদের নামে তিনি করেছিলেন, এখনো হচ্ছে। প্রত্যেক ওই কাজকে আমরা সাধুবাদ জানাই, আমরা ধন্যবাদ জানাই। কিন্তু এটাও সাথে সাথে আপনাদের জেনে রাখা দরকার, ঠিক কি কারণে কলকাতাতে এয়ারপোর্ট নিউ গড়িয়া একটা রেল লাইন হচ্ছে, মেট্রো রেলের কাজ চলছে। মেট্রো রেল কর্তৃপক্ষ ঠিক সল্টলেকের কাছাকাছি, সম্ভবত সিটি সেন্টার 2 যেটা আছে বর্তমানে, ওখানে মেট্রো রেলের একটা প্ল্যাটফর্ম করেছে, স্টপেজ দিয়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষ এই মহান স্বাধীনতা সংগ্রামী কৃষক আন্দোলনের একটা প্রথম শ্রেণীর নেতা, যার আন্দোলনের ফলে কৃষকরা কিছুটা হলো সুরাহা পেয়েছিল, যার আন্দোলনের ফলে ব্রিটিশরা কম্পিত হয়েছিল, ভয় পেয়েছিল, সেই মহান ব্যক্তির স্মরণে কলকাতা যে নিউ গড়িয়া আপনার এয়ারপোর্ট রেল, মেট্রো রেলের যে যোগাযোগ ব্যবস্থা হচ্ছে, সেই একটা স্টেশনের নামকরণ করেছিল। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জানি না কি কারণে, আমি আবারও রিপিট করছি, ভিতরে কি কারণ আছে জানি না, সেই নামটাকেও কিন্তু খারিজ করেছে। অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী হাফেজ
বীর নিসার আলী সাহেবের নামে কলকাতাতে যে মেট্রো রেলের একটা স্টেশনের নামকরণ হচ্ছিল, আমাদের রাজ্য সরকার সেটাকে বাতিল করে দিয়েছে। সেটাকে বাতিল করে যদি অন্য কোনো আরো মহান নাম ব্যক্তির নামে হতো, সেখানে হয়তো তর্ক বিতর্কটা সেই অর্থে করা যেত না। কিন্তু আমরা কি দেখলাম, নামটা বাতিল করে দিয়ে লোকাল জায়গার নাম বা সম্ভবত সিটি সেন্টার 2 বা এই ধরনের কোন নাম দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি স্টেশনগুলোর এলাকার নামের পরিবর্তে যারা মহান ব্যক্তি তাদের নামে করছে। আর এক মহান ব্যক্তির নামকরণের জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ প্রস্তাব দিল, সেই প্রস্তাবকে গ্রাহ্য না করে লোকাল এরিয়ার নাম দিয়ে, ওখানকার যেটা একটু পরিচিত সেটার নাম দিয়ে স্টেশনটা করছেন। এর থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, মমতা ব্যানার্জির আসল চিন্তা ভাবনা বা তার দল কি চাইছেন। তার দল কোনো মতেই চাইছে না সংখ্যালঘু, দলিত, আদিবাসী সহ পিছিয়ে বর্গের যারা আছেন তাদের পূর্বপুরুষের আত্মবলিদান, আত্মত্যাগ, তাদের পূর্বপুরুষের লড়াই, স্বাধীনতার ইতিহাস, বীরত্বের ইতিহাস এই প্রজন্ম না জানতে পারে বা আগামী প্রজন্মকে ভুলিয়ে দেওয়ার জন্য যেমন ইতিহাসের পাতা থেকে তাদের নামকে মুছে দিয়েছে, ঠিক একইভাবে নতুন যেগুলো হওয়ার চেষ্টা হচ্ছে সেইগুলোও কিভাবে মিটিয়ে দেওয়া যায় তার অপচেষ্টা মমতা ব্যানার্জি সরকার করছে।